আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আসিফ স্যার কমার্স কেয়ারের পক্ষ থেকে আমি আব্দুল মতিন আসিফ তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া এবং শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা করব বরিশাল বোর্ড 2025-এর দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ আমাদের এইচএসসি হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের 2025 সালে আসা একটি প্রশ্ন আমরা সমাধান করছি। প্রথম পর্বে আমরা ক এবং খ সমাধান করেছি, মোট কারবারি বাট্টার পরিমাণ এবং উপযুক্ত তথ্যের আলোকে একটি বিক্রয় জাবেদা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম পর্বটি যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ইনশাআল্লাহ আমি প্রথম পর্বের লিংক দিয়ে দিব। তোমরা প্রথম পর্বটি দেখে আসলে তোমাদের জন্য সহজ হবে, অথবা তোমরা সেখানে ক্রয় বাট্টা এবং বিক্রয় জাবেদাটা নির্ণয় করা শিখে আসতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব গ। গ হচ্ছে উপযুক্ত তথ্যের আলোকে একটি নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। নগদ প্রাপ্তি জাবেদা, আমরা জানি নগদ প্রাপ্তি জাবেদায় সকল ধরনের নগদ প্রাপ্তি অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যত ধরনের নগদ টাকা এবং ব্যাংকে টাকা অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে নগদ বা ব্যাংকের মাধ্যমে যত টাকা আসে সবগুলো নগদ জাবেদায় অন্তর্ভুক্ত হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করো, আমি তোমাদের জন্য ছক এঁকে রেখেছি। আমাদের অঙ্কটি হচ্ছে বরিশাল বোর্ড 2025-এর। ওকে, ইকবাল ট্রেডার্স নগদ প্রাপ্তি জাবেদা। আমরা প্রশ্নটি পড়েছিলাম প্রথম পর্বে। এই প্রশ্নের আলোকে আমরা ক খ করেছি, এখন গতে নগদ প্রাপ্তি জাবেদা আমাদেরকে তৈরি করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটি অ্যানালাইসিস করে আমরা দেখে নিই নগদ প্রাপ্তি জাবেদায় কোনগুলো আসতে পারে। ওকে, খেয়াল করো, নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তো ব্যবসা আরম্ভ করা হলে নিশ্চয়ই ব্যবসায়ে নগদ টাকা এবং ব্যাংকের মাধ্যমে টাকা এসছে, তার মানে এটা আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। ওকে, এরপরে বলেছে 5 তারিখ জুনের 10% বাট্টায় নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসে, এটিও নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে। 8 তারিখ বলেছে কামালের নিকট পণ্য বিক্রয় বাকিতে বিক্রয় হয়েছে, যেটা বিক্রয় জাবেদায় গিয়েছে, এটা নগদ প্রাপ্তিতে আসবে না। 12 তারিখ বলেছে জামালের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা, এটিও বাকিতে বিক্রয় জাবেদায় গিয়েছে, নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। এরপরে বলেছে 18 তারিখ 5% বাট্টায় নগদে পণ্য বিক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, নগদে পণ্য বিক্রয় করেছে অর্থাৎ বিক্রয় করে নগদ টাকা পেয়েছে, নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। ওকে, এরপরেরটা আসো, জুন 18 কামালের নিকট হতে প্রাপ্য টাকা পাওয়া গেল অর্থাৎ টাকা প্রাপ্ত হয়েছি, তার মানে নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। ওকে, 20 তারিখ বলেছে মিজানের নিকট পণ্য বিক্রয় 60,000 টাকা, এটিও বাকিতে বিক্রয় জাবেদায় গিয়েছে, কিন্তু নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। ওকে, এবার আমরা 25 তারিখ দেখি, জুন 25 সুদ পাওয়া গেল, সুদ হিসাবে নগদ টাকা পাওয়া গেল, সুতরাং এটিও নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। 30 তারিখ বলেছে মিজানের নিকট হতে সম্পূর্ণ টাকা পাওয়া গিয়েছে অর্থাৎ নগদ টাকা আমরা প্রাপ্ত হয়েছি, এটাও নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, তাহলে আমরা নগদ প্রাপ্তি জাবেদার ছক এঁকেছি, যেখানে তারিখ দিতে হয়। ক্রেডিট হিসাব খাত, আমরা নগদ টাকা পেলে আমরা জানি নগদ টাকা যখন ব্যবসা প্রতিষ্ঠানে আসে, ব্যবসা প্রতিষ্ঠানের নগদ সম্পদ বৃদ্ধি পায়, নগদান হিসাব অলওয়েজ ডেবিট হয়। তাহলে আমরা নগদ প্রাপ্তি জাবেদায় করছি, আমরা নগদান হিসাব ডেবিট, আমরা লিখবো ক্রেডিট হিসাব খাত। নগদ টাকা ব্যবসায় আসছে, নগদ টাকা আমরা পাচ্ছি, নগদ টাকার কারণে ব্যবসায় নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই নগদান হিসাব ডেবিট। আমরা নগদান হিসাব নগদ প্রাপ্তি জাবেদা করছি বলে এখানে লিখবো ক্রেডিট হিসাব খাত। ওকে, এবার আসো সূত্র, নগদ টাকা আমরা পাচ্ছি, নগদান ডেবিট, আমরা বাট্টা দিব নগদ টাকা পেয়ে, অর্থাৎ বাট্টা প্রদত্ত বাট্টা আমাদের জন্য ব্যয়, এই জন্য প্রদত্ত বাট্টা ডেবিট। এখন খেয়াল করো, দুটি আমরা ডেবিট হিসাব পেলাম। এবার ক্রেডিট কি, বিক্রয় করেছি, বিক্রয় করলে আয় বৃদ্ধি পায়, বিক্রয় ক্রেডিট। দেনাদারের কাছ থেকে আমরা পাচ্ছি, দেনাদার সম্পদ আমাদেরকে টাকা দিয়ে দেনাদার সম্পদ কমে যাচ্ছে, দেনাদার হিসাব ক্রেডিট। এবং অন্যান্য খাত থেকে আমরা পাচ্ছি নগদ টাকা, নগদান ডেবিট, তাহলে যে খাত থেকে পাবো সেটা হচ্ছে ক্রেডিট। ওকে প্রিয় শিক্ষার্থীরা, নগদ প্রাপ্তি জাবেদায় ডেবিট এবং ক্রেডিট গুলো সাজিয়ে লিখতে হবে। এবার খেয়াল করো, আমরা
কোশ্চেন অ্যানালাইসিস করে পেলাম জুন 1 তারিখ, জুন 5 তারিখ, জুন 18 তারিখ, জুন 18 তারিখ, জুন 25 তারিখ, জুন 30 তারিখ নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। কারণ হচ্ছে এই লেনদেনগুলোর কারণে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো। প্রথমে 2024 সালের জুন 1 আমরা তারিখের ঘরে তারিখ লিখব। 2024 সালের জুন 1 সুন্দর করে লিখবে, জুন 1 তারিখ। ওকে, কি হিসাব লিখবো প্রিয় শিক্ষার্থীরা? আমরা নগদ ব্যাংক অর্থাৎ নগদ টাকা এবং ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলে আমরা জানি নগদ টাকা ব্যবসায় এসেছে নগদান হিসাব ডেবিট, ব্যাংকের মাধ্যমে এসেছে ব্যাংক হিসাব ডেবিট, আর মালিক যা কিছু ব্যবসায় দেয় তার জন্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় মূলধন হিসাব ক্রেডিট। আমরা এখানে লিখবো মূলধন হিসাব, মূলধন হিসাব অর্থাৎ ক্রেডিট হিসাব খাত। আমরা শুধু মূলধনও লিখতে পারতাম কারণ হিসাব এখানে রয়েছে, আর মূলধন হিসাবও লেখা যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো মূলধন হিসাব তাহলে কত টাকা? নগদে 1 লাখ টাকা, ব্যাংকে 50,000 টাকা, টোটাল 1,50,000 টাকা নগদের ঘরে বসবে। অর্থাৎ ব্যাংকের জন্য আলাদা কোনো ঘর হবে না, এখানে নগদ এবং ব্যাংক যোগ করে নগদের ঘরে বসবে, বসিয়ে দিলাম। এবং নগদের ঘরে বসছে আর হচ্ছে অন্যান্যর ঘরে বসছে, কারণ এটা বিক্রয় করেও পাইনি, দেনাদার থেকেও পাইনি, তাহলে অন্যান্য খাত থেকে পেয়েছি। এই 1,50,000 টাকা অন্যান্যর ঘরে বসবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, জুন 1 তারিখ আমরা বসিয়ে ফেললাম। এবার খেয়াল করো জুন 5 তারিখ 10% বাট্টায় নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। তাহলে 30,000 টাকা আমরা বিক্রয় করেছি, কিন্তু 10% কারবারি বাট্টা দিয়েছি। তাহলে 10% বাট্টা বের করে আমরা যদি বাদ দেই, দেখো এই 30,000 টাকা গুণন 10%। প্রিয় শিক্ষার্থীরা, একটু আমরা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করার চেষ্টা করি যাতে আমাদের অ্যাডমিশনের জন্য আমরা একটু এগিয়ে থাকতে পারি। তাহলে 10% মানে হচ্ছে 10/100 অর্থাৎ 10/100। এবার এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে কি দাঁড়ালো? 1 কে যদি তুমি 3 কে গুণ করো, 3 একে 3, শূন্য হচ্ছে 2টা আর 1টা 3টা, অর্থাৎ 3,000 টাকা। 3,000 টাকা যদি কারবারি বাট্টা হয়, 30,000 থেকে 3,000 টাকা বাদ দাও প্রিয় শিক্ষার্থীরা, 30 থেকে 3 গেলে 27,000 টাকা। অর্থাৎ আমরা 27,000 টাকা লিখবো। আমরা লিখে ফেলি প্রথমে এখানে জুন হচ্ছে জুন 5 তারিখ লিখবো বিক্রয়, বিক্রয় হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, কখনো কখনো অনেক বইতে তোমরা দেখবে বিক্রয় হিসাব লেখা হয় না। কেন লেখা হয় না? এখানে বিক্রয়ের ঘর রয়েছে, তাই এখানে বিক্রয়ের ঘরে একটি হাইফেন দিয়ে ফাঁকা রাখা হয়। যদি আমরা বিক্রয় হিসাব লিখি তাতেও কোনো সমস্যা নেই, এই জন্য তোমরা ফাঁকাও রাখতে পারো, আবার বিক্রয় হিসাব লিখেও দিতে পারো, আমি লিখে দিয়েছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নগদ টাকা আমরা পেয়েছি কত? 30,000 থেকে 3,000 টাকা ডিসকাউন্ট দিয়েছি, তাহলে পেয়েছি হচ্ছে 27,000 টাকা। আমরা লিখবো 27,000 টাকা। কিভাবে পেয়েছি এটা? কোন খাত থেকে? বিক্রয় খাত থেকে, অর্থাৎ বিক্রয়ের ঘরে হচ্ছে 27,000 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, আমরা বিক্রয় করে পেয়েছি। ওকে, আর কারবারি বাট্টা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, কারবারি বাট্টা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। ওকে, এরপরে আসো জুন 18 তারিখ, আমরা লিখবো জুন 18। জুনের 18তে কি হয়েছে? 5% বাট্টায় নগদে পণ্য বিক্রয়, এখানেও 5% বাট্টা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাও বের করে ফেলি। 40,000 গুণন 5%, কত যদিও আমরা বের করেছি প্রথম পর্বে, এখন আমরা আবার বের করব। 40,000 গুণন 5% মিন্স 5/100। এখন 0 0 0 0 কেটে দাও, তাহলে 5 দিয়ে আমরা গুণ করব 4 কে, 4 5 20 অর্থাৎ 20, শূন্য হলো 2টা, 2 0 অর্থাৎ 2,000 টাকা। ওকে, এই 2,000 টাকা যদি আমরা 40,000 থেকে কারবারি বাট্টা বাদ দেই, তাহলে আমরা বিক্রয় করেছি কত টাকা? আমরা লিখে ফেলি বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব হচ্ছে 40,000 থেকে 2,000 টাকা বাদ দিলে 38,000 টাকা। এখানে বিক্রয় করে পেয়েছি বিক্রয় হিসাব ক্রেডিট 38,000 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হয়ে গেল আমাদের 18 তারিখ। এরপরে আরেকটা 18 তারিখ রয়েছে, এটাও আমরা লিখে ফেলি 18 তারিখ।
এই 18 তারিখ কি বলেছে? কামালের নিকট হতে পাওয়া গেল। তাহলে আমরা লিখবো কামাল হিসাব। লিখলাম কামাল হিসাব। কত টাকা পাওয়া গেল? প্রিয় শিক্ষার্থীরা দেখো, টাকার অ্যামাউন্ট কিন্তু এখানে দেয়নি। এই টাকার অ্যামাউন্টটা আমাদেরকে বের করতে হবে। আমরা দেখি কামালের অর্থাৎ মাসের শুরুর দিকে কামালের সাথে কি ঘটেছিল। আমরা নিশ্চয়ই বাকিতে বিক্রয় করেছিলাম, এই কারণে কামাল আমাদেরকে টাকা দিয়েছে। তো আমরা দেখি উপরে আছে, হ্যাঁ 8 তারিখ। দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, 8 তারিখ হচ্ছে কামালের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা। শর্ত ছিল 2/10। শর্তটা খেয়াল করো, 2/10, তার মানে হচ্ছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে আমরা তাকে 2% বাট্টা দেওয়ার কথা। অর্থাৎ আমরা শর্ত দিয়েছি, যদি সে 10 দিনের মধ্যে টাকা আমাদেরকে পরিশোধ করে দেয় তাহলে 2% বা 2% ডিসকাউন্ট আমরা তাকে দিব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করো, আমরা বিক্রয় করেছিলাম জুনের 8 তারিখ, আমরা টাকা পেয়ে গিয়েছি জুনের 18 তারিখ। তার মানে এই 10 দিনের মধ্যেই সে আমাদেরকে টাকা পরিশোধ করেছে। তো 10 দিনের মধ্যে যদি আমাদেরকে পরিশোধ করে তাহলে আমরা তাকে 2% বাট্টা দেওয়ার কথা। তাহলে 2% যদি আমরা তাকে বাট্টা দেই তাহলে কত আসে দেখো। কামালের নিকট বিক্রয় করেছিলাম হলো 40,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কত টাকা পেয়েছি? প্রাপ্ত টাকার পরিমাণ যদি বের করি, গণনা 1, কামালের নিকট হতে প্রাপ্তি, কামালের নিকট হতে প্রাপ্তি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিক্রয় হচ্ছে 40,000 বাদ প্রদত্ত বাট্টা। এই প্রদত্ত বাট্টার টাকাটা কত এটা আমরা বের করব। দেখো বাট্টা হচ্ছে 2%। কিভাবে? দেখো এই যে শর্ত ছিল বিক্রয়ের সময় 2/10, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা, আর অবশ্যই 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এই 8 তারিখ থেকে 18 তারিখ, যে তারিখ আমরা টাকা পেয়েছি, এটা 10 দিনের মধ্যে, সুতরাং তাকে আমাদেরকে বাট্টা দিতে হবে। তাহলে প্রদত্ত বাট্টা আমরা একটু বের করে ফেলি ক্যালকুলেটর ছাড়া, প্রিয় শিক্ষার্থীরা, যাতে তোমাদের অ্যাডমিশনে তোমরা একটু এগিয়ে থাকতে পারো। 2%, অর্থাৎ 2% সমান সমান 40,000 টাকা গুণন 2, নিচে 100। 0 0 কেটে দাও, 0 0 কেটে দিলাম। এখন 2 দিয়ে এই 4 কে গুণ করো, 4 দুগুণে 8, 0 এই দুইটা, হ্যাঁ দুইটা 0, অর্থাৎ 800 টাকা আমরা প্রদত্ত বাট্টা পেয়ে গেলাম। প্রদত্ত বাট্টা, তাহলে 800 টাকা প্রদত্ত বাট্টা। তাহলে আমরা পাবো কত? 800 বাদ দাও, তাহলে হচ্ছে 39,200 টাকা। অর্থাৎ এই টাকা আমরা নগদে পেয়েছি, তাহলে এই নগদে আসবে 39,200 টাকা। এখানে হবে 800 টাকা। আর তাহলে আমরা তার কাছ থেকে কত পাবো? এখানে হবে 40,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 40,000 টাকা আমাদের পাওয়ার কথা। আমরা 800 টাকা ডিসকাউন্ট দিয়েছি, আমরা পেয়েছি 39,200 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো, আমরা করে ফেললাম 18 তারিখ। আরেকটি 18 তারিখ, একটি 18 তারিখ করেছি, আরেকটি 18 তারিখ আছে, সেটিও আমরা করে ফেলেছি। ওকে, এবার হচ্ছে আমরা করব 25 তারিখ। সুদ পাওয়া গেল 7,000 টাকা। সুদ পাওয়া গেল, তাহলে এটি হচ্ছে 25 তারিখ। লিখো 25 তারিখ, সুদ হিসাব। সুদ হিসাবে কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? দিয়েই দিয়েছে সরাসরি 7,000। তাহলে নগদান হিসাব ডেবিট 7,000 টাকা। ওকে, এটি আমরা বিক্রয় করেও পাইনি, দেনাদার থেকেও পাইনি, তাহলে অন্যান্য খাত থেকে পেয়েছি। 7,000 টাকা চলে যাবে অন্যান্য খাতে, আর এখানে বাট্টায় কিছু বসবে না। ব্যাস, এবার খেয়াল করো 30 তারিখ। 30 তারিখ বলেছে মিজানের নিকট হতে সম্পূর্ণ টাকা পাওয়া গেল। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এই 18 তারিখের মতো কামালের নিকট হতে সম্পূর্ণ টাকা পাওয়া গেল। এটা আমরা একটু করব কিভাবে পাওয়া গেল। আশা করি তোমরা গণনা 1 বুঝেছো। গণনা 1 হচ্ছে কামাল হিসাবের জন্য, এখানে তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো গণনা 1, এখানে লিখে দিতে পারো চাইলে। ওকে।
এবার খেয়াল করো 30 তারিখ মিজানের নিকট হতে প্রাপ্তি লিখে আমরা গণনা 2 মিজানের নিকট হতে প্রাপ্তি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো একটু আমরা বিক্রয় করেছিলাম মিজানের কাছে। কবে বিক্রয় করেছি? আমরা করেছি মিজানের কাছে হলো এই যে 20 তারিখে আমরা মিজানের নিকট পণ্য বিক্রয় করেছিলাম বাকিতে 60,000 টাকা। তাহলে আমরা লিখবো বিক্রয়, অর্থাৎ বাকিতে বিক্রয় ছিল আমাদের 60,000। এখন এখান থেকে আমরা কত পাচ্ছি? আমরা বাদ দিব বাট্টা, বাকি টাকা পাচ্ছি, বাদ প্রদত্ত বাট্টা। যেহেতু কোনো কারবারি বাট্টা ছিল না তাই কারবারি বাট্টা যায়নি, বাদ। প্রদত্ত বাট্টা হচ্ছে আমরা কথা দিয়েছিলাম সে যদি আমাদেরকে, অর্থাৎ এই মিজান 20 তারিখে 2/10 যদি 10 দিনের মধ্যে টাকা দেয় 2% ডিসকাউন্ট দিব। আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে 30 তারিখ, অর্থাৎ 10 দিনের মধ্যে। আমরা যদি পরের দিন অর্থাৎ 21 তারিখ থেকে হিসাব করি, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, অর্থাৎ 10 দিনের দিন সে আমাদেরকে টাকা দিয়েছে। সুতরাং সে আমাদের কাছে 2% ডিসকাউন্ট পাবে। তাহলে মিজানের কাছে বিক্রয় করেছিলাম 60,000 টাকা। এখন বাদ প্রদত্ত বাট্টা 2%, এই বাট্টাও আমাদের কাজে লাগবে, তাই দুটি আমাদের কাজে লাগাতে হবে। এবার প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা একটু ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করি। 60,000 গুণন 2%, অর্থাৎ 60,000 গুণন 2/100, 2/100, পার্সেন্টেজের কারণে 100 নিলাম, দুইটা শূন্য কেটে দিলাম। এবার 2 এবং 6, 6 দুগুণী 12, শূন্য হচ্ছে দুইটা, এই যে 2 শূন্য, 1200 টাকা। এটা হলো প্রদত্ত বাট্টা, এটা আমরা বাট্টার ঘরে বসাবো। আর তার আগে আমরা লিখে ফেলি মিজান হিসাব। ওকে, তাহলে আমরা পেয়েছি কত? আমরা 60,000 টাকার মধ্যে 1200 টাকা ডিসকাউন্ট দিয়েছি। তাহলে কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? তোমরা একটু খেয়াল করো, ক্যালকুলেটর ইউজ করতে পারো। 60,000 থেকে বাদ দাও, 60,000 মাইনাস হচ্ছে 1200, তাহলে দাঁড়াচ্ছে 58,800। নগদ পেয়েছি আমরা 58,800, 58,800। আমরা ডিসকাউন্ট দিয়েছি 1200, তাই প্রদত্ত বাট্টার ঘরে 1200। আর আমরা বিক্রয় করেছিলাম, অর্থাৎ তার কাছে পেতাম দেনাদারের কাছ থেকে কত? 60,000। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পেরেছ। আমাদের সবগুলো এন্ট্রি বসানো শেষ হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে সবগুলো যোগ বিয়োগ করা। তো আমরা যোগ করি, সবগুলো যোগ করতে হবে। ফাইনালি আমাদের ডেবিট এবং ক্রেডিট টাকার পরিমাণ মিলে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আসো নগদের টাকাটা আমরা যোগ করে ফেলি। তোমরা ক্যালকুলেটর ইউজ করো। 1,50,000 প্লাস হচ্ছে 27,000 প্লাস হচ্ছে 38,000 প্লাস হচ্ছে 39,200 প্লাস হচ্ছে 7,000 প্লাস হচ্ছে 58,800। প্রিয় শিক্ষার্থীরা, 3,20,000 আমরা পেয়ে গেলাম। 3,20,000, 3,20,000। এবার আমরা ডাবল আন্ডারলাইন করে দিব। এরপর আসো বারটা হচ্ছে 1,200 আর 800 আমরা ক্যালকুলেটর ছাড়াই লিখে ফেলতে পারি। এখানে হচ্ছে 2,000। এবার বিক্রয়ের টাকা হচ্ছে 27,000 এবং 38,000, এটাও তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো। 27,000 প্লাস 38,000, তাহলে দাঁড়াচ্ছে 65,000। এখানে 65,000। এরপরে 60 এবং 40,000 আমাদের এখানে ক্যালকুলেটর প্রয়োজন নেই। 60 এবং 40 1 লাখ, আমরা লিখে দিতে পারি 1 লাখ, ডাবল আন্ডারলাইন করে দিব। আর এখানে 1,50,000 এবং 7,000 হচ্ছে 1,57,000। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন খেয়াল করো, যদি আমরা ডেবিট ক্রেডিট গুলো মিলাতে চাই তাহলে ডেবিট ক্রেডিট গুলো মিলালে আমাদের কত আসতেছে? অবশ্যই ডেবিটের টাকার পরিমাণ ক্রেডিটের টাকার পরিমাণ আমাদের মিলে যাবে। তো আমরা গণনাটা মুছে দিই। এখানে তোমরা চাইলে গণনা লিখে দিতে পারো কিভাবে আসলো, অথবা না দিলেও চলবে। এখানে চাইলে গণনা লিখে দিতে পারো, গণনা 2।
মুছে দিলাম। এবার খেয়াল করো, আমরা টোটাল ডেবিট টাকার পরিমাণ, টোটাল ক্রেডিট টাকার পরিমাণ যদি দেখি তাহলে আমাদের দুইটা মিলে যাবে, তখনই আমরা বুঝে ফেলবো আমাদের নগদ প্রাপ্তি জাবেদাটা সঠিক হয়েছে। ডেবিট টাকার পরিমাণ, ক্রেডিট টাকার পরিমাণ, এটা তোমাদের করতে হবে না, জাস্ট এটা দেখালাম এই কারণে যে আমাদের ম্যাথটা সঠিক হয়েছে কিনা এটা বোঝার জন্য, যাতে তোমরা পরীক্ষার হলে বুঝতে পারো যে তোমাদের ম্যাথটি সঠিক হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ডেবিটে টোটাল টাকা হচ্ছে, ডেবিটে টাকা নগদে 3,20,000, পারটা হচ্ছে 2,000, তাহলে হচ্ছে 3,22,000। ক্রেডিটে টোটাল টাকা হলো 65,000 প্লাস 1 লাখ প্লাস 1,57,000। তো যদি আমরা মিলিয়ে যোগ করি তাহলে কত হয় টোটাল ক্রেডিটের টাকা? দেখো 65,000 প্লাস হচ্ছে 1 লাখ প্লাস হচ্ছে 1,57,000, টোটাল 3,22,000, 3,22,000। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম আমাদের ডেবিট এবং ক্রেডিটের টাকার পরিমাণ মিলে গিয়েছে, তার মানে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে ডেবিট এবং ক্রেডিটের পরিমাণটি লিখেও দিতে পারো, না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই, আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা নগদ প্রাপ্তি জাবেদা বুঝতে পেরেছো। যদি এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, এরপর থেকে নগদ প্রাপ্তি জাবেদায় তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে, এবং তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তোমাদের ফ্রেন্ডরা যাতে উপকৃত হয় এই জন্য শেয়ার করে দিতে পারো, লাইক কমেন্টস করতে পারো। আর হচ্ছে যারা এখনো সাবস্ক্রাইব করনি, আমার অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে এই অধ্যায়েরই অন্য কোনো বোর্ড কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে যেন ভালো রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।